যখন ওরা ক্ষমতায় আসেনি তখন থেকেই ওর কিন্তু এরকম কার্যকলাপ শুরু হয়েছে। স্বরূপ বাবু, স্বরূপ বিশ্বাস এখন জেলের ঘানি টানছেন। না, আমরা সুরুচির সঙ্গে একটা প্রোগ্রাম করব বলে ওনাকে একটা ফোন করি। তখন বললো যে আপনারা কি করতে চান? আমি বললাম আমরা চিকিৎসা শিবির করবো, বিনামূল্যে চিকিৎসা শিবির করবো। তখন বললো 20,000 টাকা দিতে হবে। আমি বলি, কেউ তো টাকা চায় না। তো আমি বললাম যে এক্ষেত্রে তো সেবা হবে। বলে সেবা ফাবা বুঝি না, এতে ধান্দা আছে প্রত্যেকের, আপনারও ধান্দা আছে, আমাদেরও ধান্দা আছে, টাকা দিন তারপরে কথা। ঘুঘুর বাসা হচ্ছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এবং দমদম এলাকা, এবং বাত্য বসুর মতো একজন তোলাবাজ এবং একজন মানে বিবেকহীন মানুষ আমি বলবো, তাকে বলা হয় দমদমের উপকার। বক্সিবাবুকে বলবো এই দমদমের উন্নয়ন করবো, হোমিওপ্যাথি ল্যাবরেটরি তৈরি করবো মেডিসিন তৈরির ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে অন্ততপক্ষে 1000 জনের চাকরি হবে। আমার যে অ্যাসিস্ট্যান্ট পরিমল কুণ্ডু, তাকে বলে যে ডাক্তারবাবু অনেক টাকা আছে, 1 কোটি টাকা দিয়ে দেবো, জায়গাটা দিয়ে দেবো। মুখ্যমন্ত্রীর বাবা মার চিকিৎসা করছেন আপনি, হ্যাঁ, সেক্ষেত্রে একটা গর্বের ব্যাপার। অবশ্যই গর্বের ব্যাপার, এবং শিশিরবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের, ওনাকে আমি মেসামশাই বলি, এবং আমি যখন হাই সিকিউরিটি জোনে গেছি উনি সঙ্গে সঙ্গে পারমিশন দিয়েছেন এবং আমরা ঢুকেছি, এবং ওনার মা আমার চিকিৎসা নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের ভিত্তিস্পত্র স্থাপন করেছে আমি বলবো অনেক ক্ষেত্রেই শিশিরবাবু। আমি শিশিরবাবুকে দেখেছি যখন মমতা ব্যানার্জি চমকাইতলা বলে একটা জায়গায় চমকে দিয়েছিল, সেইখানে সিপিএম গভর্নমেন্ট তার জল, আলো, চা দোকান বন্ধ করে দিয়েছিল, আর শিশিরবাবু কাঁথি থেকে জল, খাবার সব পাঠিয়েছিল। আর সেই শিশিরবাবুকে অনেক সময় অস্বীকার করা হয়। দেখুন, বাংলায় বিজেপি সরকার আসার পর থেকে সব স্তরের মানুষজন কিন্তু তাদের চাপা ক্ষোভ, চাপা রাগ সব কিছু কিন্তু ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে মুখ খুলছে। সব স্তরের মানুষ, সব প্রফেশনের মানুষজন খুলছেন। মানে কত দুর্নীতি করেছিল আগের সরকার, কত তোলাবাজি করেছিল আগের সরকার, সেই নিয়ে কিন্তু মানুষ তিতবিরক্ত। এমনকি যারা গ্রেপ্তার হচ্ছেন তাদেরকে ডিম ছুটছে, চোর স্লোগান বলছে যখন কোর্টে নিয়ে যাচ্ছে কিংবা যখন পুলিশ অ্যারেস্ট করছে। স্বরূপ বিশ্বাস একদম নবতব সংযোজন। স্বরূপ বিশ্বাস টলিউডের রাজা, বাদশা ভাবত নিজেকে। আমরা সেই নিয়ে অনুষ্ঠান করেছি ঠিক 1 বছর আগে। বিশ্বাসে অবিশ্বাস প্রথম কোনো মিডিয়া, কোনো টেলিভিশন চ্যানেল সে অনুষ্ঠান করেছে, আপনারা দেখেছেন, অনেক পর্ব দেখেছেন। সেই স্বরূপবাবুর আরও এক কীর্তি দিয়ে আমরা আজকের পর্ব শুরু করব। আমরা যার সাথে কথা বলবো তিনি একজন ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিওপ্যাথি চিকিৎসক। সেও আজকে মুখ খুলবে এবং আপনাদের সামনে অনেক অনেক কিছু জানাবেন যেটা আগে তিনি জানাতে পারেননি। প্রথমেই বললাম যে স্বরূপবাবু যিনি এখন জেলের ঘানি টানছেন, তার আরও একটি কীর্তি আমরা ফাঁস করব আজকে, এটা দিয়ে শুরু করব, তারপর আমরা এগোবো। এই পর্বটি, এই এপিসোডটি দেখতে পাবেন। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত হোমিওপ্যাথিক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক। প্রকাশদা কিন্তু আজ অ্যাজ আ ডক্টর আমাদের সঙ্গে নেই। কেন? আমরা আপনাদের সামনে সেই তথ্য ফাঁস করব। প্রকাশদা, স্বরূপ বিশ্বাস এখন জেলের ঘানি টানছেন, টলিউডের বাদশা বলতো নিজেকে। বলুন তার কীর্তি দর্শকদের। অ্যাকচুয়ালি স্বরূপবাবুর কীর্তি তো আমরা বাজারে দেখি, কিন্তু আমার ব্যক্তিগত প্রসঙ্গে আমি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে গ্রামে গ্রামে গিয়ে আমরা সেমিনার এবং বিনামূল্যে চিকিৎসা শিবির করি। একটা ফোন নাম্বার পেয়ে আজ থেকে 20-25 বছর আগে, যখন ওরা ক্ষমতায় আসেনি তখন থেকেই ওর কিন্তু এরকম কার্যকলাপ শুরু হয়েছে। কীরকম? না, আমরা সুরুচির সঙ্গে একটা প্রোগ্রাম করব বলে ওনাকে একটা ফোন করি। তখন বললো যে আপনারা কি করতে চান? আমি বললাম আমরা চিকিৎসা শিবির করবো, বিনামূল্যে চিকিৎসা শিবির করবো। তখন বললো 20,000 টাকা দিতে হবে। আমি বলি, কেউ তো টাকা চায় না। সত্যি কথা বলতে আমরা এত সেমিনার করি, কেউ টাকা চায় না, আমরা টাকা দিও না, উল্টে আমাদের খাওয়াই বা অন্যান্য আতিথেয়তা করে। তো আমি বললাম যে এক্ষেত্রে তো সেবা হবে। বলে সেবা ফাবা বুঝি না, এতে ধান্দা আছে প্রত্যেকের, আপনারও ধান্দা আছে, আমাদেরও ধান্দা আছে, টাকা দিন তারপরে কথা বলবো। একটা কোট আনকোট এইটা বলেছে, ধান্দা আছে। ধান্দা আছে বলছে, এটা আপনারও ধান্দা, আমারও ধান্দা, আমাদের ধান্দার সঙ্গে করতে গেলে 20,000 টাকা দিতে হবে। এটা আজকে বললাম এই জন্যে, আসলে বলার তো জায়গা পেইনি, এবং কেটিএম টিভির কাছে আমি কৃতজ্ঞ আজকে আমাদের মানে বলার সুযোগ দেওয়ার জন্য। বেশ, তাহলে আপনারা শুনলেন যে স্বরূপবাবু, শ্রদ্ধেয় স্বরূপ বিশ্বাস বাবু, যিনি টলিউডের বাদশা, তার 20,000 টাকার সেমিনারের জন্য সুরুচি সংঘ পৈতৃক সম্পত্তি কিনা জানা নেই, সেখানে সেমিনার করার জন্য 20,000 টাকা কিন্তু চেয়েছিল। আপনারা সেটা জানলেন। এবার আরও অনেক প্রসঙ্গ আছে। তোলাবাজি, ডক্টর মল্লিক একজন ডাক্তার হয়ে তোলাবাজি, তার নিজের জায়গায় ইললিগাল কনস্ট্রাকশন নিয়ে তাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। কিন্তু তার আগে আমি আপনাকে জিজ্ঞেস করব যে এই যে পরিবর্তন হলো,
তৃণমূল সরকারের পতন হলো, নতুন বাংলায় বিজেপি সরকার প্রথমবার, বলুন আপনার প্রতিক্রিয়া। অ্যাকচুয়ালি পরিবর্তন প্রয়োজন, জীবনে চলার জন্য পরিবর্তন। আর এই তৃণমূল সরকার তোলাবাজিটাকে এমন স্তরে নিয়ে গিয়েছিল এবং সেখানে সাম্প্রদায়িকতার এমন একটা বীজ বপন করছিল, পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। অপরদিকে তোলাবাজিটা একদম তৃণমূল স্তরে কীরকম, আমার বাড়িতে একটি বিহারের ছেলে ইস্ত্রি করতে আসতো, তাকে পাতি নেতারা প্রতিদিন 500 টাকা চাইতো। সে সারাদিনে হয়তো 500 টাকা রোজগার করতে পারতো কিনা জানি না, সে 4 টাকা 5 টাকা করে নিয়ে ইস্ত্রি করতো। সে আমাকে বললো, ডাক্তারবাবু আমি চলে যেতে বাধ্য হচ্ছি, এইসব এদেরকে টাকা দিতে পারছি না। আর তাছাড়াও আমার চেম্বার আছে, চেম্বারে কালী পুজো থেকে জগদ্ধাত্রী পুজো, ইভিন গণেশ পুজো, অনেকে এসে কি দাবি করে, চাঁদা নয় ঠাকুরটা দিয়ে দেবেন, কত লাগবে, 50,000 টাকা লাগবে। এবং এখানে একটা স্থানীয় স্তরে কালী পুজো হয় এবং তৃণমূল আশ্রিত সেই ক্লাব বন্ধুমহল, সে আমার ছেলেকে বলেছে যদি চাঁদা না দাও তো এখানে প্র্যাকটিস করতে দেবো না, দোকান তুলে দেবো, এই ভাষা বলেছে। এবং সেটা 4-5 হাজার টাকা দিতে হবে এবং নাহলে দোকান তুলে দেবো, এই স্তরে কথা বলে এরা। এবং এই হচ্ছে তৃণমূলের তোলাবাজি। আর একটা দমদম অঞ্চলে আমি শুনেছি এবং সেটা পেপারেও বেরিয়েছিল, একটা পরোটার দোকান আছে খুব চলে, সেখানে এক কাউন্সিলর পুষ্পালি বোধহয় সম্ভবত পাইকপাড়ার, এবং তাকে প্রতিদিন 500 না 1000 টাকা করে প্রতিদিন দিতে হতো, সম্ভবত টাকাটা আরও বেশি, এবং সেটা দিত না বলে অন্য আবার কাউন্সিলর বলছে আমাকে দাও, এবং সেই নিয়ে কত ঝামেলা। তার মানে এই যে আজকে হকার নিয়ে যে সমস্যা হচ্ছে, হোকাররা সবাই গরিব নয়, কিন্তু ঘটনা হচ্ছে হোকারকে রাখার যদি যুক্তি থাকে তাতে ওদের তোলাবাজিটা আরও চরম পর্যায়ে আছে। তো সেই জন্যেই অবশ্যই হোকার গরিব, সেগুলো ডিটেকশন করতে হবে, কিন্তু এর মধ্যেও কিন্তু রাজনীতি এবং তোলাবাজি পুরোপুরিভাবে সম্পৃক্ত। এবং সেখানে এমএলএ, কাউন্সিলর, এবং আমি যে এলাকায় থাকি সেখানে ইললিগ্যাল কনস্ট্রাকশনটা কীরকম, যে ইললিগ্যাল কনস্ট্রাকশন কাউন্সিলরকে জানানো হচ্ছে, কাউন্সিলর কীরকম মজা করে, কাউন্সিলর থাকে, সে বলছে আমার কথা শুনছে না, তাহলে কাউন্সিলর কথা শুনছে না, আসলে তাকে টাকা দিয়ে কিনে নিয়েছে। কে শুনছে না কাউন্সিলরের কথা? কাউন্সিলর কোথায়, যে ইলিগাল কনস্ট্রাকশন করছে, একজন অবজেকশন করেছে, অবজেকশন করার পরে যখন কাউন্সিলর এসছে বলছে দেখুন না আমার কথা শুনছে না, তার মানে কি ভেতরে টাকা খাওয়া, তাকে বলছে করে যাও, একে বলছে আমি তো গেলাম। এই হচ্ছে। এবং এই যে ড্রেন হচ্ছে এবং রাস্তা হচ্ছে, সম্প্রতি রাস্তা হয়েছে, রাস্তাটা হওয়ার 4-5 দিন পরেই নেমে গেছে, এবং বলেছিল জল কমবে না বলে, জলটা যাতে না পাস হয়ে যায় তার জন্য সেখানে রাস্তা করা হয়েছিল, কিন্তু এই আজকের বৃষ্টিতে 3 ঘন্টা জল ছিল। তাহলে এরা কীরকম কাজ করছে, কী ব্যাপার বোঝা যাচ্ছে না। না, আপনার এখনকার যে কাউন্সিলর, তার সঙ্গেও আমরা কিন্তু ইন্টারভিউ করেছি, অরিজিৎ বাবু, অরিজিৎ বক্সি আপনার কাউন্সিলর, এমএলএ, মাফ করবেন এমএলএ, তাকে আপনি কিছু বলবেন, তার ইন্টারভিউ আমরা করেছি এবং সে কিন্তু পরিষ্কারভাবে সে বলে দিয়েছেন এই সিন্ডিকেট, তোলাবাজি, যা যা জোর জুলুম একদম নয়। আপনারা সে পর্ব দেখেছেন, প্রচুর মানুষ দেখেছেন, তাকে কিছু বলবেন আপনি, কোনো বার্তা দেবেন? বক্সিকে আমি বলবো যে এই মানে ঘুঘুর বাসা হচ্ছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এবং দমদম এলাকা, এবং বাত্য বসুর মতো একজন তোলাবাজ এবং একজন মানে বিবেকহীন মানুষ আমি বলবো, তাকে বলা হয় দমদমের রূপকার। এবং সেই রূপকারকে আমি বলবো যে সেই রূপকারকে আমি বক্সিবাবুকে বলবো এই দমদমের উন্নয়ন করুন। এবং আমার দমদম এলাকায় চেম্বার আছে, সেই চেম্বারে আমার পেশেন্ট গাড়ি রাখতে পারে না, এবং শুধু তাই নয়, একদিন আমি হাঁটছি, যখন গাড়ি রাখতে পারছে না, আমাকে নিচে নেমে রুগী দেখতে হচ্ছে, তখন আমি একটু বিরক্ত হয়ে বললাম যে গাড়ি চলছে, টোটো রাখার জায়গা নেই। তখন টোটোওয়ালা বলছে ডাক্তারবাবু আপনার এই ফুটপাথটা ক্লিয়ার আছে, তা মানুষ তো আপনি হাঁটছেন, তা আমরা তো হাঁটার কথা ছিল না। এটা খুব যুক্তিযুক্ত কথা, কিন্তু ফুটপাতে মানুষ চলতে পারছে না, সেখানে বাজার বসে গেছে, অটোমেটিক্যালি মানুষ যখন রাস্তায় এসছে তখন কেওস সৃষ্টি হচ্ছে, যানজট। এবং দমদম কিন্তু একটা বিরাট জায়গা আমার মনে হয়, এবং দমদম আমি বলি, আমি একটা অন্য রসিকতার ছলে বলি, দমদম এমন জায়গা যে স্বর্গে মরতে পাতালে যাওয়া যায়। কারণ স্বর্গে মানে যাওয়া যায় মানে এখানে এয়ারপোর্ট কাছাকাছি, আর হচ্ছে মরতে মানে হচ্ছে আপনার ট্রেন, আর মেট্রো হচ্ছে পাতাল। তাই এরকম একটা জায়গায়, এবং যে আমাদের যে আন্ডারপাস সেখানে জল জমাটা কমেছে এবং একবারে পার্মানেন্ট জল জমতো, এবং সেটা প্রতিদিন জমতো, আর এখানে যানজটটা একবারে প্রতিদিন। এবং এইগুলো আমি বক্সিবাবুর কাছে আবেদন করব যে এইগুলোকে যে পরিষ্কার করা এবং তার সঙ্গে সঙ্গে মানুষের সুরক্ষা দেওয়া। অলরেডি ওনাকে ধন্যবাদ জানাই, উনি কিন্তু এই অল্প দিন এসেই সেগুলো শুরু করেছেন, এই জন্য অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাই। বেশ, অনেক 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 কিন্তু মানে একদম বিস্ফোরক ডক্টর প্রকাশ মল্লিক আপনারা শুনছেন। প্রকাশবাবু, হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে আপনি আমাকে বলছিলেন আগের সরকার এমন একটা টাকা চাইতো, হোমিওপ্যাথি ওষুধ প্রোডাকশনের ক্ষেত্রে কি সমস্যা হতো? একদম এখনও হচ্ছে, সেটা এখনও লাগু হয়নি। আমি নতুন সরকার থেকে আবেদন করব। সম্প্রতি একটা খবর বেরিয়েছে যে তৃণমূল সরকার, যেটা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, তাকে 10,000 টাকা ট্যাক্স দিতে হতো, সেটা এখন 3 লাখ টাকা করে দিয়েছে। ভাবা যায়?
এবং তাহলে হোমিওপ্যাথি ওষুধ তৈরি হচ্ছে না। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, সে ডাক্তারবাবু এখন হোমিওপ্যাথি ওষুধের দাম বাড়ছে, এরকম যদি পরিস্থিতি তৈরি হয় এবং ট্যাক্স, এখন কিন্তু ট্যাক্স, আগে কিন্তু আমরা যখন প্রথম জীবনে প্র্যাকটিস করি হোমিওপ্যাথি ওষুধের কোনো ট্যাক্স ছিল না। এখন ট্যাক্সটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি নতুন করে ওষুধ তৈরি করার কথা ভাবছে না। তো এই জন্য হোমিওপ্যাথি শিল্পে, এবং আমি একজন বিং এ হোমিওপ্যাথি ডাক্তার, এ ব্যাপারে সরকারকে আমি আয়ুষ মন্ত্রক এবং শুভেন্দু অধিকারী যে ব্যাপারটা ভেবেছে যে আয়ুষ মন্ত্রকে নতুন মন্ত্রী তৈরি করবে, এটা খুব ভালো। এবং আমার মনে হয় অ্যাজ এ বিং এ হোমিওপ্যাথি ডাক্তার আমি কিন্তু কারো বিরুদ্ধে নই। এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক থাকবে, এবং সেই সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথিকে গুরুত্ব দিলে সাধারণ মানুষের জাতীয় স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই হোমিওপ্যাথিকে আরও এনকারেজ করা উচিত, এবং এই সরকারের কাছে আমি এটা আশা করব। স্বাস্থ্যমন্ত্রী যেই হোক না কেন, যে যে এখনো তো দপ্তর বন্টন হয়নি যখন আমরা শ্যুট করছি, স্বাস্থ্যমন্ত্রীর কাছে আপনি কি কোনো বিশেষ বার্তা দেবেন? অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীর কাছে বলবো, যিনি স্বাস্থ্যমন্ত্রী হন না কেন, হোমিওপ্যাথিকে গুরুত্ব দেওয়া, এবং আমরা যেটা করি সেটা সরকার, আমরা ব্যক্তি মানে সাংগঠনিকভাবে করি, যে মানুষকে অ্যাওয়ারনেস, আমরা মনে করি রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ শ্রেয়। সেই জন্য আমাদের যদি সুযোগ দেওয়া হয়, আমি সম্প্রতি যদি যিনি পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে কথা বলবো ঠিক করেছি, সেটা হচ্ছে একদম পঞ্চায়েত স্তরে আমরা অ্যাওয়ারনেস করব, এবং সেটা করলে কিন্তু অনেক রোগ কমে যাবে, এবং সেটা অনেক গুরুত্বপূর্ণ। এবং সেটাই আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আশা করব, এবং আরও আশা করব যে হোমিওপ্যাথি মেডিসিনের যাতে তৈরি করার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দেয়, এবং নতুন নতুন কারখানা যাতে উৎপন্ন হয়। এবং আমি ব্যক্তিগতভাবে তৃণমূল সরকারের কাছে, তৃণমূল সরকারের যে ইন্ডাস্ট্রিয়াল মন্ত্রী ছিল, সে আমার কাছের লোক ছিল, মানে কাছের লোক ইন দ্যাট সেন্স। ছিল নাম বলুন না। হ্যাঁ, ওই কৃষিমন্ত্রী ছিলেন, এই মৎস্যমন্ত্রী ছিলেন, ওই কোলাঘাটের এমএলএ। তো তাকে, তার মাতঙ্গিনী, আমি কাছের লোক মানে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে নয়, এবং মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠান বলে তার যে একটা সংস্থা ছিল, আমরা প্রতি মাসে 200 করে রুগী দেখতাম, শুধু খাওয়া আর তেল খরচা দিত। এবং তখন আমি যখন, উনি ইন্ডাস্ট্রিয়াল মন্ত্রী হলেন, হ্যাঁ নকিলগিরি নয়, ওই কোলাঘাটের এমএলএ। তো যাই হোক, তো তাকে আমি বললাম ইন্ডাস্ট্রিয়াল মন্ত্রী, যে আমাকে একটা সরকার থেকে জায়গা দেওয়া হোক ন্যায্য মূল্যে, তা আমি একটা হোমিওপ্যাথি ল্যাবরেটরি তৈরি করব মেডিসিন তৈরির ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে অন্ততপক্ষে 1000 জনের চাকরি হবে। কিন্তু উনি 1 কোটি টাকা, আমার অ্যাসিস্ট্যান্টকে, আমাকে বলেনি, আমাকে বলে কোটি খানেক টাকা দিয়ে, ডাক্তারবাবু তো অনেক টাকা আছে, মানে এই ধরনের। এবং এই যে আজকের আপনার কাছে ওপেনলি 1 কোটি টাকা চাইলো? আমাকে, আমার যে অ্যাসিস্ট্যান্ট পরিমল কুণ্ডু, তাকে বলেছে ডাক্তারবাবু অনেক টাকা আছে, 1 কোটি টাকা দিয়ে দেবো, জায়গাটা দিয়ে দেবো। তার মানে কি, এরা এর স্তরে। এবং আমি শুনেছি যে প্রত্যেকটা এমএলএর কোটা ছিল এই মানে চাকরির ব্যাপারে, যে 10টা করে কোটা, এবং সেই ক্ষেত্রে, এবং ওই যে মানে এমএলএ, সেই এমএলএরও কিন্তু কোটা ছিল, এবং আমার একজন পরিচিত লোকের 10 লাখ টাকা করে নিত, 5 লাখ টাকা নিয়ে চাকরি হয়েছে, সেটাও আমি জানি। অতএব এই যে তৃণমূলী সরকার সর্বস্তরে, শিক্ষা, স্বাস্থ্য, মানে যেখানে পেরেছে, এবং ওই যে আমি বললাম ইস্ত্রিবালা, তাকেও পাতি মানে মানে তোলামূল করতে করতে, তোলাবাজি করতে করতে একবার নিম্ন স্তর নেমে গেছে, এবং তোলাবাজি না করলে সে তৃণমূল হবে না, এইটাই হয়ে গেছে এদের ব্যাপার। সেই জন্য এই পরিবর্তনটার খুব প্রয়োজন ছিল, এবং এই পরিবর্তন, তার মানে এটা আমরা ভবিষ্যতের দিকে তো সময় বলবে এই পরিবর্তন কতটা প্রয়োজন, কিন্তু ইমিডিয়েট যে প্রয়োজন ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটা শুধু আমার মতের সঙ্গে জনগণ একমত বলে, অনেকে বলছে হারিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জি বলছে আমাকে হারিনি। তো এরকম পদত্যাগ করেননি, পদত্যাগ করেনি, ওনাকে বহিষ্কৃত করা হয়েছে। তার মানে এই যে 70 এলেও সহজে রবীন্দ্রনাথ বলেছেন, সেটাও উনি নিলেন না। তার মানে এটা কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত দোষ, শুধু প্রকাশ মল্লিক নয়, মানুষ এর পরিবর্তনটা এনেছে এবং চেয়েছিল। মমতার বেলাও কিন্তু যখন সিপিএম গভর্নমেন্ট 11 সালে, এটাও কিন্তু চেয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি মানুষের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এবং সেই বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ আজকে তৃণমূল খান খান হয়ে যাচ্ছে। প্রকাশদা অনেক অভিমান, অনেক রাগ। প্রকাশদা আপনি এতদিন আপনি মুখ খোলেননি। আমরা আগে অনুষ্ঠান করেছি অরাজনৈতিক, সেখানে কিন্তু এই যে মুখ খোলেনি, ভয় ছিল আপনার। কি এই যে আপনার ছেলের কথা বললেন, তো মারাত্মক অভিযোগ করছেন যে এত টাকা ছেলে প্র্যাকটিস করতে দেবে না, যেহেতু সে ডাক্তার। হ্যাঁ ডাক্তার, এবং এটা, এবং শুধু তাই নয়, এবং এই যে মানসিকতাটা, এবং একজন মানুষের এই যে যতগুলো ক্লাব, যারা সবাই তৃণমূলপন্থী বলে তারা বাদ দাবি করতো, আসলে তোলাবাজিটা ঠিকঠাক করতে পারলেই তারা, এবং তাদেরকে অনেক পাইয়ে দেওয়া হয় এবং বিভিন্নভাবে। এবং সেই জন্যেই আমরা চাই যে আজকে নতুন সরকার এসে, শুভেন্দু অধিকারীর কাছে আমার বিরাট প্রত্যাশা, এবং শুভেন্দু অধিকারীর কাছে প্রত্যাশা, আমার শুভেন্দু অধিকারীর সঙ্গে খুব ছোটোবেলা থেকে পরিচয়, মানে ছোটোবেলা ইন দ্যাট সেন্স, মানে আমি 30 বছর আগে কাঁথিতে প্র্যাকটিস করতাম, যখন ও কাউন্সিলর ছিল তখন থেকে অনুষ্ঠান করতাম, এবং শিশিরবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এবং শিশিরবাবু, আমি সম্প্রতি গেছিলাম, তাকে আমরা অভিনন্দিত করেছি, এবং শিশিরবাবুর স্ত্রীকে, এবং সেটা হচ্ছে
যে আমরা তাকে রত্নগর বা সম্মানে সম্মানিত করেছি, আমি প্রেসক্রিপশন করে এসেছি, এবং এখানে হাই সিকিউরিটি জোন, তাতেও আমার কিন্তু অবাধ যাতায়াত আছে। এবং শুভেন্দু অধিকারী 3টে ডিসিশন আমার খুব ভালো লেগেছে, যে এসেই 4 দিনের মধ্যে যে ডিসিশন নিয়েছে, যে মেট্রো চিংড়িহাটার মেট্রো রেলের প্রকল্পটা, এবং তার জন্যে এবং কোটি কোটি টাকা সুপ্রিম কোর্টে ব্যয় করেছে মমতা। আর সেই কাজটা কিন্তু উন্নয়নের জন্য, কেন্দ্রীয় সরকার উন্নয়ন বলে করবে না, এই যে তার মানসিকতা, এটাকে ধিৎকার জানাই এবং শুভেন্দুকে ধন্যবাদ জানাই। ওটা কিন্তু পারমিশন দিয়েছে এবং 21 ঘন্টার মধ্যে কাজটা হয়ে গেছে। আরেকটা, আমরা নিজেদের মধ্যে গণ্ডগোল থাকবে, আমাদের দুঃখ দারিদ্র অভিমান থাকবে, কিন্তু সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে শুভেন্দু অধিকারী যে তার এই জায়গাটা দিয়েছে বিএসএফকে, এটা তো খুব প্রয়োজন ছিল। এবং আগে তো দেশকে সুরক্ষা, তারপরে আমার ব্যক্তি সুরক্ষা, এবং সেই মানসিকতা নিয়ে শুভেন্দু অধিকারী এসে অল্প দিনে যে কাজগুলো করেছে, এটা পার্মানেন্ট সলিউশন, শুধু রাজ্যের নয়। আমরা ভারতীয়, আমরা আগে ভারতীয়, তারপরে আমরা পশ্চিমবঙ্গবাসী বা বাঙালি, এবং সেই অর্থে শুভেন্দু অধিকারীর এই মোটিভেশন আমার খুব ভালো লেগেছে। এবং আমি আশা করি ওর মধ্যে তারুণ্য এবং ওর মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং সকলকে সঙ্গে নেওয়ার ক্ষমতা আছে বলে আমার ধারণা। এবং আগামী দিনের পশ্চিমবঙ্গ সুস্থ সুন্দর গড়ে তোলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী মানে যথাযথ মানে তার সিদ্ধান্ত নেবে, এই আশা করি আমি। বেশ, না আমরা তাহলে দর্শকদের জানাবো যে শিশির বাবু, শুভেন্দু, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা এবং মাকে, আপনি সে ছবি আপনারা দেখেছেন, আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি সেরেছেন। শুভেন্দু অধিকারী মানে মুখ্যমন্ত্রীর মাকে আপনি ট্রিটমেন্ট করেছেন এবং বাবাকেও। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাবা মার অনুভূতিটা কি, তাদের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে এবং প্রচুর মানুষজন সামনে এসে কথা বলছেন, প্রকাশদা, যা মানে একটা স্বাধীনতা মানুষ অর্জন করেছে আবার এই বিজেপি সরকার আসার পর থেকে। তারা আমার প্রশ্ন যে মুখ্যমন্ত্রীর বাবা মা চিকিৎসা করছেন আপনি, হ্যাঁ, সেক্ষেত্রে একটা গর্বের ব্যাপার। অবশ্যই গর্বের ব্যাপার। এবং শিশিরবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের, ওনাকে আমি মেসামশাই বলি, এবং আমি যখন হাই সিকিউরিটি জোনে গেছি তখন বললো দেখা করা যাবে না, আপনার পারপাসটা কি? আমার কোনো পারপাস নাই, মেসামশাইকে বলবেন যে প্রকাশ মল্লিক এসছে। উনি সঙ্গে সঙ্গে পারমিশন দিয়েছেন এবং আমরা ঢুকেছি, এবং ওনার মা আমার চিকিৎসা নিয়েছেন। এবং শুধু তাই নয়, এবং ওনাদের মধ্যে যে গর্বের থেকেও ওনার যে দায়িত্ব, এবং শিশিরবাবুর যেটা বল যে ওনার অনেক দায়িত্ব পড়েছে, সে আমি আশা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এবং শিশিরবাবুর এই কামনা যেন ও ভালো কাজ করতে পারে। এবং এই ভাবনাটা কিন্তু আমাকে খুব উৎসাহিত করেছে। উনি কিন্তু গর্বে একদম উৎফুল্লিত হননি। এবং আমাদের সংস্কৃতি আছে যে আনন্দে উদ্বেল হবে না, দুঃখে মূর্ছিত হবে না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শিশিরবাবু কিন্তু একজন প্রাজ্ঞ ও রাজনীতিবিদ। এবং নট অনলি দ্যাট, আমি শিশিরবাবুকে দেখেছি যখন মমতা ব্যানার্জি অভিনয় মানে যখন চমকাই দলা বলে একটা জায়গায় চমকে দিয়েছিল, সেইখানে সিপিএম গভর্নমেন্ট তার জল আলো চা দোকান বন্ধ করে দিয়েছিল, আর শিশিরবাবু কাঁথি থেকে জল খাবার সব পাঠিয়েছিল। আর সেই শিশিরবাবুকে অনেক সময় অস্বীকার করা হয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভিত্তিস্পত্র স্থাপন করেছে আমি বলবো অনেক ক্ষেত্রে এই শিশিরবাবু। আর শিশিরবাবুকে সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তাদের চিকিৎসা করতে পেরে আমি গর্বিত, এবং শুভেন্দুর মায়ের চিকিৎসা করতে পেরে আমি গর্বিত। এবং মানুষকে সুস্থ থাকার জন্যে আমি তো সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাই, তাই মানুষ সুস্থ থাকুক। এবং আমার স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন যে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো যেন গ্রামে গ্রামে হয়, তাহলে কিন্তু অনেক রোগ কমে যাবে, তাহলে মেডিসিন খরচ হবে না এবং মানুষ সুস্থ থাকবে। বেশ, দুটো শেষ প্রশ্ন করব। এই যে নতুন প্রকল্প সরকার ক্ষমতা আসার পরই, অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা কিন্তু ইতিমধ্যে ক্রেডিট হচ্ছে, ডিএ চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, মিটিংও করেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য যারা অর্গানাইজেশন আছে তাদের সঙ্গে, ডিএ কিন্তু ইতিমধ্যেই ছাড়তে শুরু করেছেন। প্লাস আপনি যে কাজগুলো এখন অবধি হয়েছে মেট্রোর কাজ থেকে শুরু করে, এই যে ইনস্ট্যান্ট কাজ করা এবং ইনস্ট্যান্ট ভিজিট করা, এই প্রম্পটনেস, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো একদম ডু ইট নাও, এবং এটার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে অন্নপূর্ণা ভাণ্ডার এবং লক্ষ্মী ভাণ্ডার, এবং এখন দেখা যাচ্ছে, এবং এটা ঘটনা যে যাদের প্রয়োজন নেই তারা, এবং বলছে নারায়ণরাও লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, পুরুষ লক্ষ্মী আছে তো। এবং এই যে 2 নম্বরই, এটা তো অবসান হওয়া উচিত। নিশ্চয়ই যার প্রয়োজন আছে ভাতা হবে। আর একটা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে ফর্ম ফিল আপ করতে হবে। আরে ফর্ম ফিল আপ তো করতেই হবে, সে এটা যদি সিএ না হয় তাহলে একটা পাতা যাবে না, যদি তার নাগরিকত্ব না থাকে। কিন্তু সর্বোপরি অন্য দেশের নাগরিক যেন না এটা না পায়, সেটার জন্য তো করতেই হবে। আর এটা তো করার জন্য লোক অনেকে বলছে এটা ফর্ম ফিল আপ করতে, ফর্ম ফিল আপ তো করতেই হবে। তাহলে যদি ফর্ম ফিল আপ না হয় তাহলে আমার এডুকেশন সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, তাহলে সেই ফর্ম ফিল আপটা করার কোনো, যদি সত্যিই ঠিক হয়। শুভেন্দু একটা কথা বলেছে, মানে রসিকতার ছলে বলছে যে আপনি যদি 20 টাকার ঢ্যাঁড়স কেনেন সেটাও টিপে দেখেন, তাহলে আপনি একটা লক্ষ্মী ভাণ্ডার একটু সহযোগিতা করুন না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। শেষ প্রশ্ন করব, মুখ্যমন্ত্রীর বাবা মার চিকিৎসা আপনি করেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার
সরকারের অনেকের সাথে আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, যেহেতু আপনি একজন স্বনামধন্য চিকিৎসক। আগামী দিনে মানুষের সেবা, সমাজ সেবা করতে বিজেপিতে কি কোনোভাবে আপনি কি জয়েন করতে চান? হ্যাঁ, বিজেপিতে এই মুহূর্তে আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। তবে কাজ করার জন্যে যদি কোনোদিন কোনো রাজনৈতিক দল আমাকে, বিশেষ করে বিজেপি, এবং বিজেপি, আমি নরেন্দ্র মোদীকে বিরাট শ্রদ্ধা করি এবং আমি চাই যে একটা সর্বভারতীয় ক্ষেত্রে যদি উন্নয়ন করতে হয় তাহলে বিজেপির হাত ধরাই প্রয়োজন, এবং সেই অর্থে যদি কোনোদিন ভাবে, শুধুমাত্র রাজনীতি মানে এমএলএ এমপি হওয়া নয়, কোনো কাজে যদি আমাকে কাজে লাগে তাহলে আমি অবশ্যই অংশগ্রহণ করব, কারণ দেশের স্বার্থে আমি বিজেপিতেও অংশগ্রহণ করতে আমি পিছপা, রাজ্যের স্বার্থে। অনেক ধন্যবাদ প্রকাশবাবু, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন, আপনারা জানলেন যে স্বরূপ বিশ্বাস তার আরও একটা কীর্তি কিন্তু আমরা আপনাদের সামনে আজকের এই পর্বে ফাঁস করলাম, এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীর, মাননীয় মুখ্যমন্ত্রীর বাবা এবং মার চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা যিনি একদম সম্প্রতি করেছেন, তার সঙ্গে কথা বললাম, এবং এবং বিস্ময়করের থেকে বিস্ফোরক কথাবার্তা বললেন, অনেক তথ্য দিলেন যে তিনি যেখানে থাকেন, অর্থাৎ এই দমদম অঞ্চলের যিনি এমএলএ হয়েছেন, তার ইন্টারভিউ আপনারা দেখেছেন, আমরা ইন্টারভিউ নিয়েছি তার, অরিজিৎ বক্সি মহাশয়, তার উদ্দেশ্যও কিন্তু তার সাহায্য চাইলেন, তার অ্যাসিস্ট্যান্স চাইলেন হোমিওপ্যাথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক। এইভাবে কিন্তু আমাদের আরও ইন্টারভিউস চলতে থাকবে, রাজনৈতিক এবং অরাজনৈতিক। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে শান্তনু, কেটিভি বাংলা, কালিন্দী।